আমি মমতা ব্যানার্জির বিরুদ্ধেই আমি যেতে চাইবো, কারণ আজিকর আন্দোলন তো কোনো রাজনৈতিক দলের নেতৃত্বে হয়নি প্রথম থেকেই, কিন্তু সেখানে কিছু মানুষ তাদের রাজনৈতিক ফায়দা তুলতে গেছিল। রোহিঙ্গা ঢুকছে কোথা থেকে? নিশ্চয়ই বর্ডার থেকে ঢুকছে। বর্ডারটা কে আটকাবে? বর্ডার বিএসএফ আটকাবে। এছাড়াও বিভিন্ন নাম্বার থেকে কল তো আসতোই, অমুক নাম্বার থেকে ফোনে আসতো যে দিদি আমি খুব বিপদে পড়েছি, একদিন আসুন। আমি যখন নাম জিজ্ঞাসা করতাম নাম বলতো না, মানে ট্র্যাপে ফেলার চেষ্টা প্রচুর হয়েছে। আরজিকর আন্দোলনের পরে আমাকে বেশ কিছু দলই বলেছিলেন যে দলের তরফ থেকে জানানো হয় যে আপনি কাজ যখন করছেন আপনি আমাদের দলে এসে কাজ করুন, সংগঠনে অমুক পদে বা অমুক জায়গায় আপনি থাকুন, থেকে কাজ করুন। তো আমার মনে হয়েছে কোথাও গিয়ে যে কোনো রাজনৈতিক দল করতে হলে সেই রাজনৈতিক দলের যেটা পন্থা বা যেটা মতাদর্শ তার সঙ্গে যদি আমার যে মতাদর্শ সেটা না মিল খায়, অর্থাৎ আমি ধরুন মধ্যপন্থায় বিশ্বাস করি, আমি কোনোভাবেই তো রাতারাতি মধ্যপন্থা থেকে দক্ষিণপন্থী বা আমি ডানপন্থী হয়ে যেতে পারবো না সেইভাবে, তাই না? আমি মধ্যপন্থী কাজকর্মে বিশ্বাসী, আমি ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে বিশ্বাসী, আমি সকলকে নিয়ে চলতে বিশ্বাসী। তো সেই কারণে কিন্তু আমি কংগ্রেসকেই বেছে নিয়েছি। দেখুন, প্রথমত জাতীয় কংগ্রেস আমাদের দেশের সবথেকে প্রাচীন একটা দল, প্রায় 150 বছরের পুরনো দল। শুধু রাজনৈতিক দল হিসেবেই কংগ্রেসকে দেখা মানে ভুল। এটা একটা আদর্শ, কংগ্রেস মানে একটা আদর্শ, এবং স্বাধীনতার যে আন্দোলন সেখানে আমরা জানি জাতীয় কংগ্রেসের যে ভূমিকা সেটা অপরিসীম। মানে জাতীয় কংগ্রেস ছাড়া অনেক কিছুই অসম্পূর্ণ আমাদের দেশে, না স্বাধীনতার লড়াই, না সংবিধান রচনা, কোনোটাই আপনি কংগ্রেসকে ছাড়া কিন্তু আপনি খুঁজে পাবেন না। তো কংগ্রেসের হয়তো দেখুন যে কোনো পার্টিরই আপ অ্যান্ড ডাউন থাকে, কংগ্রেসের কোনো সময় জোয়ার ছিল, এখন একটু ভাটা চলছে। মানুষের হয় না অনেক সময় যে দেখবেন নতুন দল এলে সেখানে যেতে চায়, মানুষের কিছু ভুলভ্রান্তি থাকে, ভাবে যে হুজুগে যাব, সেই দলেও মানুষ ঢোকে, সেখানে কংগ্রেস ভেঙে অনেকে অন্যান্য দলেও গিয়েছিল একটা টাইমে। কিন্তু আসলে যে ভবিষ্যৎই কংগ্রেস সেটা এখন সবাই বুঝতে পারছে। বাংলায় তৃণমূল কংগ্রেস কোন দলের তারা ছিল? আজকে যিনি মুখ্যমন্ত্রী তিনি তো একটা কালে জাতীয় কংগ্রেসেরই একজন ছিলেন কর্মী, তাহলে সেখান থেকেই তো তৈরি হয়েছে। অর্থাৎ কংগ্রেসের যারা ছিল তারা ভেঙেই তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছে। আর তৃণমূল কংগ্রেসের ভবিষ্যৎ সবাই জানে যে এর কোনো আদর্শ নেই। তো যে সকল দলের কোনো আদর্শ নেই সেই দল একদিন না একদিন ভেঙে পড়বেই। তো আমরা আশা রাখি জাতীয় কংগ্রেসের মতন দল কোনোদিনও শেষ হতে পারে না। হতে পারে যে সংগঠনের দিক থেকে কিছু কমতি হতে পারে, কোনো সেখানে জোর দিচ্ছি আমরা কোথায় সংগঠন বাড়ালে, কীভাবে সংগঠন বাড়ালে আমাদের ভোটে আমরা শতাংশ বাড়াতে পারবো, মানুষের বিশ্বাসে আবার আমরা ফিরে যেতে পারবো, সেটা নিয়ে আমরা কাজ করছি। এবং আপনি বললেন যে এককভাবে লড়ছে, দেখুন 20 বছর পর, প্রায় 20 বছর পর জাতীয় কংগ্রেস একক শক্তিতে লড়াই করছে। কেন করবে না? এটা নিয়ে অনেকে অনেক রকম কথা বলছেন যে কেন লড়ছে, অমুকের সুবিধা করছে, তমুকের সুবিধা করছে। আচ্ছা একটা কথা বলুন তো, আজকে কোনো দল জাতীয় কংগ্রেসের মতন একটা পুরনো দল কেন অন্য দলের উপর ভরসা করে থাকবে যখন তারা দেখছে যে আমরা সব জায়গাতেই আছি? আপনি তো এটা মানবেন যে আজকের দিনে জাতীয় কংগ্রেস এমন একটা দল, তার ভোট শতাংশ কম হতে পারে কিন্তু দেশের এমন কোনো প্রান্ত নেই যেখানে কংগ্রেস, একটা কংগ্রেসই আপনি পাবেন না। এটা তো আপনিও মানবেন। একটা মানুষকে হলেও আপনি পাবেন একটা বাড়ি থেকে যিনি কংগ্রেসের ভাবধারাতে বিশ্বাসী। তো সেক্ষেত্রে আমাদের বিশ্বাস যে এককভাবে শক্তিতে লড়াই করে আমরা আগামী দিনে একটা ভালো জায়গায় নিজেদেরকে আবার পুনর্স্থাপন করতে প্রতিস্থাপন করতে পারবো, নিজেদেরকে পুনরুজ্জীবিত করতে পারবো, সেই আশাতেই আমরা কিন্তু লড়াইটা আবার শুরু করছি। দেখুন, বর্তমানে যে সরকার রয়েছে, যে শাসক রয়েছে, তাদেরকে ক্ষমতা থেকে না সরালে এই অরাজকতা থেকে মানুষ মুক্তি পাবে না। দ্বিতীয়ত, এই সরকারের প্রতিপক্ষ মানে প্রধান প্রতিপক্ষ হিসেবে যে বিরোধী দল রয়েছে ভারতীয় জনতা পার্টি, সে কোনোভাবেই কিন্তু আমাদের বিকল্প হতে পারে না জনগণের। তো আমরা চাইবো এই দুই দলকে ক্ষমতা থেকে যতটা তাড়াতাড়ি সম্ভব দূরে রাখতে, তৃণমূলকে ক্ষমতা থেকে সরাতে, বিজেপি যাতে ক্ষমতায় না আসতে পারে সেই ব্যবস্থা করতে। আমরা আশা করব যারা ধর্মনিরপেক্ষ, যারা সবাইকে নিয়ে চলতে পারবে, যারা কর্মসংস্থানের ভিত্তিতে বিশ্বাস করে, মানে যারা শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, অন্ন এইসব নিয়ে কাজ করতে চায়,
তারাই যাতে ক্ষমতায় আসে এটাই আমরা চাইবো। আমরাও সেই নিয়ে কাজ করব, মন্দির মসজিদের রাজনীতি আমরা করতে আসিনি। দেখুন, অবশ্যই সেক্ষেত্রে এককভাবে লড়লে তো অনেকটাই এফেক্ট পড়বে, কারণ একটা সময় ছিল যখন বাম বাম বনাম কংগ্রেস ছিল, যেটা প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে বলছি। 34 বছর এই বামফ্রন্ট সরকার চলেছিল, সেই সময় কিন্তু কংগ্রেস প্রতিপক্ষ ছিল, এবং তারপরে আপনি দেখতে পাচ্ছেন তৃণমূল কংগ্রেস ছিল, সরি। তো তখন মানুষ চায়নি যে কোনোদিন যে ভবিষ্যতে এরকমভাবে একটা দিন আসবে যখন কংগ্রেসের সঙ্গে বামফ্রন্টের জোট হবে। কিন্তু পরবর্তীকালে দেখা গেছে যখন এই 2011-র পরে যখন তৃণমূল সরকার ক্ষমতায় এলো, কংগ্রেসের সঙ্গে জোট করে কংগ্রেসকে এক প্রকারে কাজে লাগিয়ে তারা ক্ষমতায় এসেছিল এটা বলা যায়। তারপরে যখন তারা কংগ্রেসকে এক প্রকারে বলা যায় যে তাদেরকে একেবারে ছুঁড়ে ফেলে দিল, মানে ইউজ করা হয়ে গেল কংগ্রেসকে, তারা ছুঁড়ে ফেলে দিল, এবং একটা তাদের মানসিকতা। মমতা ব্যানার্জি এটা করেছিলেন একটা সময়। তারপরে কংগ্রেস বাধ্য হয়ে কি করলো, কংগ্রেস আর সিপিআইএম, তারা বামফ্রন্ট, তারা কি করলো, তারা একসাথে জোট করলো। প্রথমত হুমায়ুন কবির তার কথাবার্তাতে তিনি প্রমাণ করেছেন তিনি কমিউনাল মানুষ। যে বলতে পারেন যে 70% আমরা যেরকম গঙ্গার জলে কেটে ভাসিয়ে দেবো, তার থেকে বড় কমিউনাল কে হতে পারে আপনি বলুন? এই ধরনের মন্তব্য করা মানুষগুলোর থেকে যত দূরে থাকা যায় তত ভালো। তাদেরকে এন্টারটেন একেবারেই করা উচিত না। এবং মোহাম্মদ সেলিম, যিনি সিপিএমের রাজ্য সম্পাদক, তিনি ওই মানুষটার সঙ্গে বসে মিটিং পর্যন্ত করেছেন। আমি জানি না কিভাবে করলেন। আমার মনে হয় এরপরে কি আগে কখন ডিসিশন নিয়েছে আমাদের দল, কিন্তু যাই ডিসিশন নিক না কেন আমার মনে হয় সংগঠনের জন্য খুব উপকারী সিদ্ধান্ত। কর্মীদের কথা ভেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেটা আমরা জানি। কারণ কর্মীদের বেশিরভাগই এটা চায়নি কখনো যে কোনো দলের সাথে, বিশেষ করে বাম, আইএসএফ বা এদের সঙ্গে জোট হোক, বা জেইউপিতে একেবারেই নয়। এবং তারা মনে করেছে নিজেদের যতটুকু আমাদের সংগঠনের সামর্থ্য আছে সেটা নিয়ে আমরা লড়বো। আমরা যদি শূন্য হই তাও আমাদের কোনো কিছু সমস্যা নেই, কিন্তু হ্যাঁ, আমরা নিজেদের দমে লড়বো, নিজেদের সাংগঠনিক শক্তিতে লড়বে, যতটুকু শক্তি আছে সেটাতেই লড়বো। এবং শূন্য যদি পেয়েও থাকি তারপরে তাতে আমাদের কোনো রকম কোনো মানে কি বলবো, কোনো এরকম আফসোস যাতে হবে না, আফসোস হবে না কোনোদিন যে আমরা অমুক দলের সঙ্গে জোটে গিয়ে আমরা নিজেদের আদর্শ থেকে আমরা সরে গেছি। দেখুন, আমার পারিবারিক কোনো ব্যাকগ্রাউন্ড নেই রাজনীতিতে, মানে এরকম নয় যে আমি পরিবারে আমার কেউ মানে অনেক বড় রাজনীতিবিদ তাকে দেখে আমি এসেছি, সেটাও নয়। ব্যাপারটা হচ্ছে আমি জানি না, আমার মা বলেন এটা, যে ছোটোবেলায় মানে যখন আমার আমি টিনেজার, তখন 13-14 বছর বয়স থেকে আমি খুব সচেতন এইসব বিষয়ে। ধরুন এই পৌরসভা রাস্তাঘাটের অবস্থা খারাপ, লাইট জ্বলছে না, এগুলো নিয়ে আমি চিঠি লেখালেখি করতাম। তো আমার মা আমাকে এখনও বলে, গল্প করে যে ছোটোবেলায় আমি এই 13-14 বছর বয়স থেকে পৌরসভার চেয়ারম্যানকে পর্যন্ত, তখন বামফ্রন্ট আমল, এই সময় চিঠি পর্যন্ত লিখেছিলেন, এবং গলিতে যত মানুষ আছে সবার সই সংগ্রহ করে আমি চিঠি লেখা শুরু করি। সেই সময় থেকে কিন্তু মানে আমার বাবা মা তারা বুঝতে পারেন যে হ্যাঁ, এর একটা এই ধরনের বিষয়ে সচেতনতা আছে, কিন্তু তারা কোনোদিন বুঝতে পারেননি যে আমি এইভাবে রাজনীতিতে আসব। আমার রাজনীতিতে আসার প্রথমে কোনো সেরকমভাবে তাগিদ ছিল না, তবে হ্যাঁ, আমি এই যে লোকাল যে সমস্যা নিয়ে হোক বা যে সামাজিক যেসব কাজ, সেগুলো নিয়ে আমি কাজ করতাম। কলেজের লাইফ থেকে আমি করতাম অনেক কিছুই কাজ এই ধরনের। রাজনীতিতে আসার ব্যাপারটা হচ্ছে করোনার আগের কথা আমি বলবো। করোনার আগে আমি ওই সময়টা অবধি আমি চাকরি করেছি, 7-8 বছর আমি বিভিন্ন প্রাইভেট সেক্টরে বলুন, মাল্টিনেশনাল কোম্পানিতে বলুন, বা আমি স্কিল ডেভেলপমেন্টেও চাকরি করেছি, আন্ডারটেকিং সেন্ট্রাল গভর্নমেন্ট, তো সেটাও আমি চাকরি করেছি। এবং আমি বিভিন্ন ক্ষেত্রে দেখেছি করাপশন হয়। করাপশন ধরুন এরকম হয় যে কারোর ইএসআই পিএফ কাটছে, কারোর তাকে পিএফ দেওয়া হচ্ছে না, কেউ ধরুন কোনো ফ্রডের পাল্লায় পড়েছে, টাকা দিয়ে চাকরি দিয়েছে, সে চাকরি পায়নি, টাকা চলে গেছে। এই ধরনের বিষয়গুলো কিন্তু আমি নিয়ে খুব সচেতন ছিলাম। এবং অনেকে আসতো আমার কাছে যে দিদি অমুক হয়েছে, বা এটা ঠিক করে দিন, আমার এরকম স্যালারি থেকে টাকা কেটেছে, টাকা দিচ্ছে না, এই ধরনের জিনিসগুলো নিয়ে কিন্তু আমি কাজ করতাম। তারপরে যখন লকডাউন হয়, লকডাউনের সময় মানুষের একটা প্রবলেম হয় যে যারা ধরুন ওই ইএমআইতে যারা ধরুন বাড়ি কিনেছে, কেউ গাড়ি কিনেছে, যারা সাধারণ মধ্যবিত্ত, তারা তো সব ইসিএস কাটিয়ে মানে ইএমআইতেই সব কিছু করে, তাদের তো নগদ দিয়ে কিছু কেনার
ক্ষমতা নেই বা সামর্থ্য নেই। তো সেক্ষেত্রে তখন একটা নিয়ম ছিল, লকডাউনের সময় একটা বলা হয়েছিল সরকারের তরফ থেকে যে যারা ব্যবসায়ী আছে ছোট বড় তাদের জন্য মরাটোরিয়াম দেওয়া হবে, অর্থাৎ তাদের ইএমআই যাদের কাটা হয় তাদের সেটা স্টপ করা হবে। তো তখন আমি করতাম, আমি টুইট করতাম, টুইটারে পোস্ট করতাম, টুইট করতাম। তো সেই সময় আমি দেখলাম, আমিও তখন ব্যবসার সঙ্গে যুক্ত, নিজের ব্যবসা, এবং আমি দেখলাম যে এরকম প্রচুর মানুষ তারা মানে নিজেদের মানসিক যন্ত্রণায় ভুগছে, কারণ তাদের ব্যবসার কোনো আমদানি নেই, তাদের দোকানপাট বন্ধ, কোনো কিছুই তো খোলা নেই, কারণ লকডাউন চারিদিকে, কিন্তু তাদেরকে প্রতি মাসে ইএমআই কাটবে, তাদেরকে টাকাটা কোথা থেকে দেবে? যারা আমদানি করতে পারছে না, টাকা যাদের রোজগার হচ্ছে না, তারা কিভাবে টাকাটা থেকে তারা ইএমআইতে শোধ করবে? তো এই একটা প্রবলেম আমি দেখতে পেলাম চারিদিকে। তখন টুইটারে একটা ভিডিও আমি আপলোড করেছিলাম আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেंद्र मोदी जी के उद्देश्य করে। नमस्कार, ये मैसेज है मेरे तरफ से रेस्पेक्टेड पीएम मोदी जी के लिए। सर, आपने 2 दिन पहले जो पैकेज का ऐलान किया था 20 लाख करोड़ का, तो उसके लिए हर कोई बेनिफिशियल है या नहीं, ये आपको जानना बहुत जरूरी है। मैं इंडिया में मिडिल क्लास फैमिली से बिलोंग करती हूँ। सिर्फ मैं नहीं, मेरे जैसे 1.35 बिलियन जितना भी पॉपुलेशन है इंडिया में, 45% है मिडिल क्लास। सबका एक ही हाल है, हर किसी के ऊपर एक प्रेशर है, हाउस रेंट है, किसी का लोन चल रहा है, लोन का ईएमआई है, इलेक्ट्रिसिटी बिल का प्रेशर है, और हम लोगों को ऊपर से सिलेंडर बुक करना पड़ता है पैसा देके। ठीक है, डेली एसेंशियल के लिए भी कुछ पैसा चाहिए होता है, लेकिन जो ऐलान किया गया है लोन, मुझे नहीं लगता कि इसके लिए हम लोगों को कुछ बेनिफिट मिलेगा, क्योंकि जो भी क्राइटेरिया है वो मैच नहीं करते। बहुत कम लोग हैं जिसके साथ ये मैच करेगा। যে এরকম 3 মাসের মরাটোরিয়ামটা যদি আপনি 6 মাস করে দেন তাহলে খুব ভালো হয়, তাহলে সাধারণ মানুষের জন্য খুব ভালো হয়। প্রথমে বুঝতে পারিনি যে মানুষের এত সমর্থন আসবে। টুইটারে যখন আপলোড করলাম, ট্যাগ করেছিলাম প্রধানমন্ত্রীকে এবং অনেক যারা দপ্তরগুলো রয়েছে, তো তাদেরকে ট্যাগ করার পরে আমি দেখলাম যে বিভিন্ন জায়গা থেকে, সেটা মহারাষ্ট্র হোক বা মানে দেশের উত্তর প্রান্ত থেকে দক্ষিণ প্রান্ত থেকে, যে কোনো জায়গা থেকে মানুষ দেখি সেটাকে রিটুইট করছে। এই করে দেখলাম প্রচুর মানুষ সেটাকে শেয়ার করে সেটা ভাইরাল হয়ে গেছিল। তারপরে আমার কাছে মেসেজ মানে টুইটারে মেসেজ করতেন অনেকে যে আপনি এত ভালো কাজ করছেন, আপনি আরও কিছু করুন এইসব নিয়ে। তো আমার বেশ মনে হলো যে হ্যাঁ, সত্যি তো, এই যে মানুষের যে দৈনন্দিন সমস্যা হোক বা যেগুলো আমাদের অধিকার, কারণ আপনি জানেন হয়তো যে একটা দেশে যখন মহামারী অবস্থা তৈরি হয় তখন 2 বছর সর্বাধিক সেই দেশের সরকারকে মরাটোরিয়াম দেওয়া উচিত। মানে আমাদের অধিকার ছিল সেই সময় যে 3 মাস নয় বা 6 মাস নয়, ম্যাক্সিমাম 2 বছর অবধি আমরা পেতে পারি। আপনি দেখবেন 2020 মার্চে যখন লকডাউন শুরু হলো, মানে একটু একটু করে লকডাউনটা বাড়তে থাকলো, আপনি কি দেখেছিলেন যে নর্মাল হতে কিন্তু আমাদের মোটামুটি 2 বছর টাইম লেগেছে। মানে 2020-তে লকডাউনের পরে 2021টাও আমাদের সেকেন্ড ফেজ চলছে, 22-এর মিডিলের পর থেকে আস্তে আস্তে সবকিছু কিন্তু ব্যবসা বাণিজ্য বলুন সবকিছু নর্মাল হয়েছে। তবুও এটা বলবো যে অনেকের অনেক ব্যবসা নষ্ট হয়ে গেছে, অনেকের অনেক স্বপ্ন নষ্ট হয়ে গেছে এই লকডাউনের মধ্যে। কিন্তু সেই সময় যেটা আমি মানে পড়াশোনা করে হোক বা রিসার্চ করে হোক জেনেছিলাম যে একটা দেশের সরকারের থেকে 2 বছর অবধি আমরা কিন্তু সেই মরাটোরিয়ামের অধিকারটা পেতে পারি, কিন্তু সেটা আমাদেরকে সেই সময় দেওয়া হয়নি। এটা নিয়ে প্রতিবাদ জানিয়েছিলাম ভার্চুয়ালি। সেটা দেখে অনেক মানুষ আমাকে বলেছিলেন যে আপনি রাজনীতিতে এলে ভালো হয়। সেই সময় আমি যে দল করতাম সেই দলের একজন আমাকে টুইটারে ফলো করেছিলেন এবং তিনি আমাকে নক করেন যে আপনি এরকম ভালো কাজ করছেন, তো আপনি রাজনীতিতে আসুন। ঠিক আছে, কাজ করতে আমি চাই, কিন্তু সেটা ভালো প্ল্যাটফর্ম যদি, কারণ আমি দুর্নীতির সঙ্গে হোক বা কোনো কিছুর সঙ্গে কোনোদিন আপোষ করতে পছন্দ করি না। ভালো জায়গা হলে অবশ্যই আমি করতে রাজি আছি। সেইভাবে আমি রাজনীতিতে এলাম। প্রথমে ভাবিনি যে মানুষ আমাকে এত সমর্থন দেবেন, কিন্তু যখন আস্তে আস্তে কাজ শুরু করলাম, আমি উত্তর 24 পরগনা জেলার প্রেসিডেন্ট ছিলাম। আমি আম আদমি পার্টির মানে এখন প্রাক্তন সেই পার্টি আমার কাছে, বা আমি তার প্রাক্তন কর্মী, কিন্তু আমি সেখান থেকে আমি সুযোগ পাই কাজ করার পরে আমি আজকে এই জায়গায়। এবং তারপরে বিভিন্ন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলাম। আমি এনআরসি অ্যান্টি সিএ আন্দোলনে ছিলাম। আমি বাঙালির যে অধিকার সেই নিয়েও আমি মাঝে মধ্যে কাজ করেছি, বা এখনও আমি মানে আনঅফিসিয়ালি অনেক ক্ষেত্রে আমি সাপোর্ট করি এই ব্যাপারটাকে, ভূমি সন্তান রক্ষা এই ব্যাপারটাকে। এবং আমি আরজিকর যখন আন্দোলন করলাম
তখন আমি আমার পদ থেকে আমি ইস্তফা দিয়েছিলাম বিভিন্ন কারণে। আমার পলিটিক্যাল কিছু কনফ্লিক্ট হচ্ছিল আমার যে দল ছিল সেই সময় তাদের সাথে, তাই আমি সেখান থেকে ইস্তফা দিয়ে দিই। এবং তারপর আমি 1.5 বছর ধরে আমি নাগরিক মঞ্চে কাজ করছিলাম, মানে আমি যেটা আমাদের লোকাল ইস্যু সেই সব নিয়ে কাজ করছিলাম। কাজ করার পরে আমাকে জাতীয় কংগ্রেস অনেকদিন ধরেই বলেছিলেন, এছাড়া সব দলই আমাকে বলেছিল, মিথ্যে কথা বলবো না, সব দলই বলেছিল, কিন্তু আমার মনে হচ্ছে এই সময় দাঁড়িয়ে জাতীয় কংগ্রেস আমার কাছে একটা সেই জায়গা বা সেই আদর্শ যেটাতে আমি আমার কমফোর্টেবলি আমি কাজ করতে পারবো। কারণ আমি যেহেতু মধ্যপন্থী, তো আমি রাতারাতি কোনো অন্য পন্থায় আমি যেতে পারবো না। আমার কাছে যেটা কমফোর্টেবল, আমি যাদের ভাবধারার সঙ্গে আমার ভাবধারা মেলে তাদের হয়ে আমি কাজটা করতে পারবো। ব্যাপারটা হলো কি বলুন তো, একটা নাগরিক আন্দোলন অর্থাৎ আর্যিকর আন্দোলন তো কোনো রাজনৈতিক দলের নেতৃত্বে হয়নি প্রথম থেকেই। মানে প্রত্যেকটা মানুষ বাড়ির থেকে বেরিয়ে এসেছিলেন, একটা মেয়ে তাকে নৃশংসভাবে খুন করা হয়েছে, ধর্ষণ করা হয়েছে, তার বিচারের দাবিতে। অর্থাৎ নাগরিকের তরফ থেকে স্বতঃস্ফূর্তভাবে এই আন্দোলনটা গড়ে উঠেছিল। কিন্তু সেখানে কিছু মানুষ তাদের রাজনৈতিক ফায়দা তুলতে গেছিল। রাজনৈতিক ফায়দা বলতে আমি করেছি, আমরা করেছি, এই ব্যাপারটা হওয়ার ফলে কি হয়েছে, নাগরিক যারা যারা কিনা নিউট্রালি ভেবেছিল যে আমরা একটা বিচারের জন্য এসেছি, এর মধ্যে কিন্তু এরকমও মানুষ ছিল যারা শাসক দলকে ভোট দেয় সারা বছর, এরকমও মানুষ ছিল। কিন্তু তারা যখন দেখলো যে অমুক দল তমুক দল বলছে যে আমাদের জন্য আন্দোলন হয়েছে, আমরা করেছি, এই যে আমি তো এসে গেল এত, তাতে প্রচুর মানুষ বিরক্ত হয়ে এক প্রকারে বলতে পারেন সেখান থেকে সরে গেল। তারা ভাবলো কি, আমি কোনো রাজনৈতিক রং গায়ে লাগাবো না, আমি বিচারের দাবিতে এসেছিলাম, আমি একটা মেয়ের বিচার চাইতে এসেছিলাম, একটা বোনের বিচার চাইতে এসেছিলাম, সেখানে দাঁড়িয়ে আমি কোনো দলের কথা কেন শুনবো? ব্যাপারটা এটাই হলো। তাই জন্য দিশা হারিয়ে ফেললো আন্দোলনটা। তবুও আমি বলবো এখনো পর্যন্ত বেশ কিছু মানুষ আছেন যারা প্রতিনিয়ত এই আন্দোলনের জন্য লড়ে যাচ্ছেন, যারা কবে কোর্টে শুনানি হয় সেদিকে কোর্টে যান। এরকম ডাক্তারও প্রচুর আছেন যারা এখনো পর্যন্ত আন্দোলনটাকে টিকিয়ে রেখেছেন। প্রচুর মানুষ বেরিয়ে গেছেন, এটা নো ডাউট, এটা সত্যি কথা। কিন্তু এখনো আমি বলবো আন্দোলনটা কিন্তু শেষ হয়নি, কারণ এখনো বেশ কিছু মানুষ আন্দোলনটাকে জিয়ে রেখেছে। তাদের ব্যস্ততার মধ্যেও, তাদের কাজকর্মের মধ্যেও অনেক প্রেশার এসছে। তারপরেও এই কিছুদিন আগে আর্জি করে আমি গিয়েছিলাম, আমি কোনোদিন না মানে কোনো জায়গাতে না যেতে পারলেও আমি বোনটি জন্মদিন 9 ফেব্রুয়ারিতে কিন্তু আমি ঠিক যাই, সময় বের করে যাই। তো তাকে তো আমরা বেঁচে থাকতে দেখতে পারিনি, কিন্তু সে যাওয়ার পরে একটা জায়গা তৈরি করে দিয়ে গেছে যে যাদের শিরদাঁড়া ছিল না তাদেরকেও শিরদাঁড়া তৈরি করে দিয়ে গেছে। অনেক মানুষ যারা কোনোদিনও প্রতিবাদে রাস্তায় নামেনি তাদেরকে পর্যন্ত সে বাড়ি থেকে বের করেছে মোমবাতি হাতে মিছিলের হাঁটার জন্য। তো আমি বলবো যে আন্দোলন পুরোপুরি যে নষ্ট হচ্ছে সেটা না, তবে হ্যাঁ দিশাটা কিন্তু মাঝখানে প্রচুর মানে দিকভ্রম হয়েছে আর কি, দিশাভ্রষ্ট হয়ে গেছিল। এই কারণে যেহেতু কিছু রাজনৈতিক দল এর মধ্যে নিজেদের মাথা গলাতে চেয়েছিল, এটাই আমি বলতে চাই। রাজনৈতিক দলের নাম দেখুন আমি নিতে চাই না, আমি কোনো রাজনৈতিক দলের নাম নিয়ে এখানে তাদেরকে কোনো ফুটেজ দিতে চাই না। তবে যারা করেছে তারা এটা শুনলে আশা করি বুঝতে পারবে যে কাদের আমি উদ্দেশ্য করে বলছি। এরকম হয়েছে, ধরুন এয়ারপোর্টের নাগরিক মঞ্চ, মানে আমরা তো এয়ারপোর্টের কাছে থাকি, যার প্রত্যেকটা জায়গায় নিজেদের লোকাল এরিয়াতে আন্দোলনটা প্রতিনিয়ত হতো, মানে জমায়েতটা হতো। তা আমাকে এরকম এয়ারপোর্ট থানা থেকে ডেকে পাঠানো হয়েছে, সমন দেওয়া হয় একটা সময়, আপনি আসুন, ফোন করে ডাকা হলো, ডেকে আমাকে বোঝানো হলো যে এই ধরনের আন্দোলন করা যাবে না, আপনারা আন্দোলন করছেন, রাস্তায় ভিড় হচ্ছে, কারণ যেহেতু ওটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের দিকে যাচ্ছে রাস্তাটা, তারা এটা বললেন
যে ফ্লাইটে অনেকে ডিলে হয়ে যাচ্ছে, অনেকে ফ্লাইট ধরতে পারছে না, আপনারা জ্যাম করছেন রাস্তা, আপনাদের জন্য অনেকে আমাদেরকে অভিযোগ করছে। এইভাবে ঘুরিয়ে তারা কিন্তু একটা প্রেশার দেওয়ার চেষ্টা করেছিল, যদিও সেটা তাদের আর কোনো রকম তারা মানে সাকসেসফুল হয়নি। এছাড়াও বিভিন্ন নাম্বার থেকে কল তো আসতোই, অমুক নাম্বার থেকে ফোনে আসতো যে দিদি আমি খুব বিপদে পড়েছি, একদিন আসুন। আমি যখন নাম জিজ্ঞাসা করতাম নাম বলতো না, মানে ট্র্যাপে ফেলার চেষ্টা প্রচুর হয়েছে। তা আমি নিজের কনফিডেন্সে আমি বুঝে গেছিলাম যে এগুলো কোনো ট্র্যাপ হতে পারে, তাই আমি সেগুলো পা রাখিনি। আর রাস্তা দিয়ে আসা যাওয়া করার সময় তো অবশ্যই বিভিন্ন মানুষ থাকে যারা শাসক দলে হয়তো যুক্ত আছেন, তারা তো তাদের তো একটা রক্তচক্ষু থাকেই, আপনি বুঝতেই পারছেন সেটা সেটা থাকে। কিন্তু আমি অতটা মেনে চলি না তাদেরকে। আমি মনে করি যে আমি সত্যের পথে আছি, আর আমার মনে হয় শাসক দলও কিছু না হলে মানে কিছু পার্সেন্ট হলেও এরকম মানুষ আছে যারা জানেন যে কোনটা ঠিক কোনটা ভুল। হয়তো তাদের বাধ্যবাধকতা আছে তাই থাকতে হয় শাসক দলের সঙ্গে, তারা আছেন এরকম মানুষ, নেই বল মানে ভুল হবে নেই বললে। কিন্তু আমার সেই কারণে কোনো ভয় আজ অব্দি লাগেনি। প্রথম প্রথম একটা ছিল যে বাড়ির লোকেও বলতো যে তুই একা যাচ্ছিস। আমি একা যে সব জায়গাতেই একাই যাতায়াত করি বা এখনও করি বা এখন করছি কাজের রাজনৈতিক কাজের সূত্রে, কিন্তু আমার কোনোদিন এরকম ভয় লাগেনি। কিন্তু প্রেশার প্রচুর এসছে আমার উপরে। দেখুন, শুধুমাত্র আমার ক্ষেত্রে নয়, আমি দলমত নির্বিশেষে বলবো যে কোনো মহিলা যে কোনো রাজনীতিবিদ হোক না কেন, দেখবেন সবার আগে টার্গেট কিন্তু মহিলারাই হয় যে কোনো দলে। তার পার্সোনাল অ্যাটাক, তাকে তার চরিত্র নিয়ে সবার আগে অ্যাটাক করা হয়, তার বডি শেমিং তো হয়, মানে বিভিন্ন রকমভাবে মহিলাদেরকে মানসিকভাবে আক্রমণ করা হয় যাতে তারা সেখান থেকে সরে যায়। কিন্তু এইগুলোতে কিন্তু যারা মেন্টালি স্ট্রং, বিশেষ করে যারা রাজনীতিবিদ হিসেবে স্ট্রং, তারা কিন্তু এগুলোকে ঠিকভাবে তারা মেনটেন করে বা তারা সেটাকে সামলে নেয়। আমার ক্ষেত্রে আমি বলবো যে আমাকেও এরকম প্রচুর মানুষ আছে যারা ধরুন আমার হয়তো মানে দলীয়ভাবে বিরোধী হতে পারে, প্রতিপক্ষ হতে পারে, তারা যখন পেরে ওঠেন না, আমার কাজের দিক দিয়ে যখন পেরে ওঠেন না, তখন কিন্তু তারা সবার আগে যেটা করেন আমাকে ব্যক্তিগত আক্রমণ করার চেষ্টা করেন, বা আমার বডি শেমিং হোক বা অন্যান্য দিক থেকে হোক, যাতে আমি ভয়েতে সে কাজগুলো বন্ধ করে দিই। এটার জন্য অনেকে করেন কমেন্ট, তো তার জন্য কিন্তু মনোবল ভাঙা তো একেবারেই আমার সেদিকে তো আমার যাবই না, কারণ এই জিনিসগুলো কিন্তু আমাকে আরো স্ট্রং করে। আমি বুঝতে পারি যে আমি কাজ করছি, তার জন্যই মানুষ যখন কাজের দিক থেকে কিছু বলতে পারে না তখন আমাকে ব্যক্তিগত আক্রমণ করছে, তখন আমাকে বডি শেমিং করছে বা অন্য দিক থেকে আমাকে টার্গেট করা হচ্ছে। তার জন্য আমার মোটিভেশন আরো বেড়ে যায় উঠে। রাজাহার নিউটন বেসিক্যালি প্রদীপের তলায় যেরকম অন্ধকার থাকে, আপনি দেখবেন আমরা বলি না দিয়া তালে আন্ধেরা, একেবারে ওই ধরনের। মানে আপনি একটা পোর্শন দেখবেন রাজাহার নিউটন, ঝাঁ চকচকে বিল্ডিং, রাস্তা, শপিং মল, হ্যাঁ এইগুলো রয়েছে। ঠিক তার পাশে দেখবেন ঘুটঘুটে অন্ধকারের রাস্তা, পঞ্চায়েত এরিয়া এরকম রয়েছে। মানে ডেভেলপমেন্ট কিন্তু ওইভাবে হয়নি। মানে আপনি দেখবেন 10% ডেভেলপমেন্ট হয়েছে, 90% কিন্তু জলের তলায়। একটু বৃষ্টি হলে তারা সেখানে কোমর অব্দি জল হয়ে যায়, রাস্তাঘাটের অবস্থা খারাপ, রাস্তায় নিয়মিত মানে একদম রেগুলার সেখানে দিয়ে মানুষ যখন যায় তাদের দুর্ঘটনার শিকার হতে হচ্ছে। আজকেই গেছিলাম একটা ডেপুটেশন দিতে একটা কারণে। তো রাজাহার নিউ টাউন স্মার্ট সিটি আমি বলবো না স্মার্ট সিটি, কারণ যে স্মার্ট সিটি সেটাই হবে যেটা সব দিক থেকে ডেভেলপমেন্ট হবে, সেটা পঞ্চায়েত লেভেলেও কাজ হবে, যেটা আরবান এরিয়াতেও কাজ হবে, সব মিলিয়ে কাজ হবে। কিন্তু একটা জায়গায় গিয়ে স্মার্ট সিটি কী হবে, সব থেকে যেটা বড় সমস্যা, একটা স্মার্ট সিটি যদি বলা হয় রাজাহার নিউ টাউনকে, সেখানে সবার আগে যেটা থাকতে হবে সরকারি কোনো স্বাস্থ্য কেন্দ্র, মানে একটা হসপিটাল থাকতে হবে, এবং সেটা আপনার মাল্টি স্পেশালিটি হসপিটাল অবশ্যই হতে হবে আমার মনে হয়। কারণ স্বাস্থ্য ক্ষেত্রে যদি সেখানে কোনো উন্নতি না হয়, উন্নয়ন না হয়, তাহলে সেটা কিসের স্মার্ট সিটি? বিদ্যালয়ের দিক থেকে, শিক্ষার দিক থেকে যদি সেখানে উন্নয়ন না হয়, কিসের স্মার্ট সিটি আপনি বলুন? নিয়মিত যদি সেখানে ড্রেনেজ ব্যবস্থা যদি ঠিকঠাক না হয়, সে নিকাশি ব্যবস্থা ঠিক না হয়, কিসের স্মার্ট সিটি? আমার মনে হয় যে এতগুলো গভর্নিং বডি এখানে তৈরি করা হয়েছে, এনকেডি আছে, হ্যাঁ অনেক কিছুই রয়েছে। তো সেক্ষেত্রে তাদের উচিত দেখা, এবং বিধায়ক যারা যিনি আছেন তার অবশ্যই দেখা উচিত এই বিষয়ে যে সব জায়গায় যেন কাজটা হয়, না শুধুমাত্র কিছু পোর্শনের, পুরো রাজারহাট নিউ টাউন বিধানসভা জুড়ে যেন কাজটা হয়, সেটা আমার মনে হয় ওনাদের দেখা উচিত। तो।
রাজনীতিতে আসার আগে আমি নাগরিক মঞ্চের একজন প্রতিনিধি হিসেবেই কাজ করতাম বা এখনো করি। কারণ দেখুন, অ্যাপলিটিক্যাল কিছু কাজ থাকে। অ্যাপলিটিক্যাল বলতে আমাদের তো সমাজেও মিশতে হয়, মানে সমাজে তো এরকম না যে সবাই আমার দলই করবে, তাই না? সব রকম মানুষ থাকে, সেখানে ভিন্ন দলেরও কেউ থাকতে পারে, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। আমরা সেরকম কাজ করে থাকি। সেটা কিন্তু কোনো পলিটিক্যাল প্রফিট নেওয়ার জন্য নয়, সেটা সামাজিক কাজ করার জন্য, ঠিক আছে? তো আমরা কিরম ধরনের কাজ করি, ধরুন এই যে কিছুদিন আগে দেখলেন যে চলন্ত বাসে বা চলন্ত ক্যাবগুলোতে অগ্নিকাণ্ডের একটা ঘটনা ঘটছিল। সেটা কিন্তু আপনি দেখবেন বেশিরভাগটাই এয়ারপোর্ট থেকে ভিআইপি কৈখালির দিকে যেতে যেসব বাস, যেমন আসানসোল থেকে একটা সল্টলেকে বাস ঢুকছিল, সেই বাসে আগুন লাগলো। হঠাৎ করে সেখানে প্যানিক সৃষ্টি হলো, মানুষকে নামতে হলো, একটা বাজে রকমের একটা অবস্থা সৃষ্টি হয়েছিল। তো এই ঘটনার পরে আমাদের মনে হয়েছিল যে লোকাল মানুষদের কাছে গিয়ে যদি আমরা এই জিনিসটা নিয়ে তাদেরকে ওয়াকিবহাল করি এবং তাদের থেকে গণস্বাক্ষর সংগ্রহ করে আমরা দিয়ে এলাম কোথায়, বিধাননগর ট্রাফিকের যিনি কমিশনার যিনি আছেন, যিনি দায়িত্বে আছেন, তার কাছে আমরা জমা দিয়ে এলাম। আমরা দেখলাম 2 মাস পরে তারা এই ব্যাপারটাকে, যে আমরা কি বলেছিলাম, আমরা বলেছিলাম যে প্রত্যেকটা ট্রাফিক গার্ডের পোস্ট যেখানে আছে সেখানে অগ্নি নির্বাপক যন্ত্র ব্যবস্থা করতে হবে। অর্থাৎ আপনি দেখবেন কোনোদিনও একটা জায়গায় আগুন লাগলে সঙ্গে সঙ্গে তো আর মানে কি 10-15 মিনিটের মধ্যে কোনোভাবেই ফায়ার ব্রিগেড গাড়ি আসতে পারবে না ফায়ার ব্রিগেড থেকে, তাই না? এটা কারণ রাস্তায় ট্রাফিক জ্যাম থাকে। কিন্তু আমরা যেটা করতে পারি, একটা যে ফায়ার এক্সটিংগুইশার যেটা থাকে, মানে একটা অবিলম্বে আগুনটাকে কন্ট্রোলে আনার জন্য যে মানে সিস্টেম, সেটা যদি আমরা প্রত্যেকটা ট্রাফিক গার্ডে রাখি, সবথেকে বড় এটা কর্পোরেশন এরিয়া এগুলো এখানে, এবং এয়ারপোর্টের যে রাস্তা ভিআইপি একটা বড় রাস্তা, সেখান থেকে সব যানবাহন যাতায়াত করে, ওখান থেকে আপনার ন্যাশনাল মানে হাইওয়েও গেছে ওখান থেকে। তো আমার মনে হয় যে আমাদের মনে হলো যে প্রত্যেকটা জায়গায় যদি একটা করে এরকম অবিলম্বে আগুন নেভানোর কোনো যন্ত্র থাকে এবং যারা ট্রাফিক গার্ডে আছেন তাদের যদি মহড়া দেওয়া হয়, তাদের যদি প্রশিক্ষণ দেওয়া হয় যে কিভাবে এমার্জেন্সি পারপাস তারা উদ্ধার কার্য চালাবে, আমার মনে হয় সেটা ভালো। তার জন্য আমরা 5টা দাবি রেখেছিলাম। আমি দেখলাম যে কিছুদিন পরে, 2 মাস পর, নভেম্বরে আমরা জমা দিয়েছিলাম, জানুয়ারিতে আমরা দেখলাম প্রথম দিকে সরকার থেকে, পরিবহন দপ্তর থেকে একটা নির্দেশিকা জারি করা হয়েছে। এবং সেই নির্দেশিকা শুধুমাত্র কিন্তু বিধাননগর এরিয়ার জন্য নয়, সম্পূর্ণ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে জারি করা হয়েছে। অর্থাৎ আমরা ভাবি কি যে সবসময় চেল্লামেল্লি করে অনেক মানুষ গিয়ে হাঙ্গামা করলেই কাজ হয়, কিছু সময় আমাদেরকে সিস্টেমেটিক্যালি কাজ করতে হবে। তো এই ধরনের কাজ আমরা কিন্তু করি। আমরা গণডেপুটেশন এবং আমরা নাগরিকদের স্বার্থে যেসব কাজ সেগুলো করার সবসময় চেষ্টা করি, কারণ আলটিমেটলি পাবলিকের টাকাতেই কিন্তু সরকার চলছে। তাই পাবলিকের মেজরিটিতে যেটা ডিসিশন হবে বা যেটা দাবি থাকবে সেটাই আমার মনে হয় সরকারের করা উচিত। রাজারহাট নিউ টাউনের অ্যাকশন এরিয়াগুলো যেগুলো আছে, আপনি দেখবেন ইকো পার্ক সংলগ্ন এরিয়া বলুন, আপনি চিনার পার্ক বলুন, পুরো এরিয়াটা যেখানে প্রচুর গতিতে গাড়ি যাচ্ছে, কম বয়সী ছেলেরা ওখান থেকে অনেকে রেসও করে, আপনারা জানেন। তো প্রায় দেখবেন খবরের কাগজ খুলে আপনি দেখবেন যে অ্যাক্সিডেন্ট হচ্ছে, খুব বাজে রকমভাবে অ্যাক্সিডেন্ট, মানে কারোর স্পট ডেড তো কারোর হাত পা ভেঙেছে। এবং আমরা দেখলাম যে এটা কন্টিনিউয়াসলি হয়ে যাচ্ছে। দেখুন, মানুষের তো কিছু মানুষের তো দোষ অবশ্যই আছে। অনেকে ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ তার পাল্লায় পড়ে, মানে তারা মদ খেয়ে গাড়ি চালাচ্ছে, এরকমও আছে। সেটাতে আমরা সাপোর্ট করবো না কখনোই। সেখানে প্রশাসন যা ব্যবস্থা নেবে মাথা পেতে নিতে হবে তাদেরকে। কিন্তু এরকম অনেক জায়গা আছে দেখবেন যেখানে ব্লাইন্ড ইউটার্ন আছে, বা সিগন্যালিংয়ের প্রবলেম আছে, বা অতিরিক্ত বাম্পার আছে, মানে যেটা আরও ভালো ওনারাই বুঝতে পারবেন। সেগুলো যদি তারা ঠিক করে তাহলে কি হবে, এই অ্যাক্সিডেন্টের যে পরিমাণ সেটা অনেক কমবে। আমি বলবো না যে রাতারাতি বিশাল চেঞ্জ হয়ে যাবে, তবে হ্যাঁ, 2টো মানুষের প্রাণ আমরা বাঁচাতে পারবো। এই দাবিতে আমরা গণস্বাক্ষর সংগ্রহ করে রাজারহাট নিউ টাউনের প্রত্যেকটা প্রান্তে আমরা গেছিলাম, গণস্বাক্ষর সংগ্রহ করে আমরা জমা দিয়ে এসেছি। দেখা যাক, যদি তারা এর ওপরে কাজ না করে তাহলে আবার আমরা যাব, আবার আমরা সেখানে গিয়ে কথা বলবো প্রশাসনের সঙ্গে। ইতিমধ্যেই কাজও হয়েছে। রাস্তার সমস্যা নিয়ে দিকে পাঠিয়েছিলেন এনকেডিএর সিইও। বিষয়টি সমাধানের আশ্বাসও দিয়েছেন তিনি। আজকে রাজারহাট নিউ টাউন নাগরিক অধিকার রক্ষা মঞ্চের পক্ষ থেকে আমরা এসেছিলাম এনকেডিএর সিইও স্যারের সঙ্গে দেখা করতে। উনি সময় দিলেন, আমাদের সঙ্গে বসে কথা বললেন, আমাদের যা যা দাবি, সমস্ত নাগরিকের পক্ষ থেকে যা যা দৈনন্দিন সমস্যা রয়েছে, এখানকার রাস্তাঘাট, আলো, এই যে দুর্ঘটনা ঘটছে বিগত কয়েক মাস ধরে, সব কিছু নিয়ে, এবং
চাইলে ডিরেক্ট মেল করতে পারেন CEO@NKDA যে মেল আইডি দেওয়া হচ্ছে তাতে। তো আশা করছি এই যে শুভবৃষ্টি কমপ্লেক্সে যে সমস্যা হয়েছে বা এই যে রাস্তাঘাটে যে সিগন্যালিংয়ের সমস্যার জন্য যে দুর্ঘটনা বাড়ছে তার জন্য NKDA এর তরফ থেকে অবিলম্বে কোনো স্টেপ নেওয়া হবে এবং নির্দেশিকা জারি করা হবে। আমি একটা কথা বলতে চাই, এই যে অবৈধ বাংলাদেশি, অর্থাৎ অবৈধ বাংলাদেশি বলতে কি, রোহিঙ্গার কথাই ওনারা বারবার বলেন। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বারবার বলা হয়েছে রোহিঙ্গা আছে, বা এখানে যিনি বিরোধী দলনেতা তিনিও বারবার বলেছেন যে প্রচুর রোহিঙ্গা, 1 কোটি 2 কোটি রোহিঙ্গা আছে। কোথায় রোহিঙ্গা আপনি দেখতে পেয়েছেন? সব থেকে বড় কথা হচ্ছে রাজারহাটে যারা থাকেন, বিশেষ করে যারা সংখ্যালঘু সম্প্রদায় যারা মানুষ থাকেন, তারা প্রচুর বছর ধরে এখানে আছেন। কিছু ক্ষেত্রে আপনি দেখবেন এখানে ভুলভাল খবরও রটানো হয়েছিল যে তারা নাকি বাংলাদেশি, তারা চলে গেছে, কিন্তু পরবর্তীকালে দেখা গেছে তারা কাজ করতে, হয়তো তারা কেউ পরিচারিকার কাজ করে, কেউ কারখানায় কাজ করে, তারা বেরিয়ে গিয়েছিল, সকালবেলা তালা লাগিয়ে তারা ঘর থেকে কাজ করতে যায়। বিভিন্ন ক্ষেত্রে কিন্তু অনেক কন্ট্রোভার্সি হয়েছে, মানে কিছুটা রটানো হয়েছিল, কিন্তু রোহিঙ্গা যদি থাকতোই তাহলে তাদেরকে আটকানোর কার দায়িত্ব ছিল আপনি বলুন? স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্ব ছিল। তো রোহিঙ্গা ঢুকছে কোথা থেকে? নিশ্চয়ই বর্ডার থেকে ঢুকছে। বর্ডারটা কে আটকাবে? বর্ডার বিএসএফ আটকাবে। তাহলে বিএসএফ কাজ করছে না বলতে হবে। বিএসএফ কে যারা চালাচ্ছে তারাও তার মানে ঠিকঠাক মনিটরিং করে না, এটা আমাদেরকে মেনে নিতে হবে। কারণ এটা তো সম্ভব নয় যে বিএসএফ ছাড়া, মানে বিএসএফ এর গাফিলতি ছাড়া তারা ঢুকে যাচ্ছে বর্ডার দিয়ে। নিশ্চয়ই এখানে স্বরাষ্ট্র দপ্তরের যারা রয়েছে আন্ডারে বিএসএফ, তাদেরও এখানে রক্ষণাবেক্ষণ হোক, মানে তাদের এটা আরো বেশি নজরদারি বাড়ানো উচিত। আর এটাও বলতে পারেন যে মানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন যে বেঙ্গলে বর্ডার নাকি ফেন্সিং করতে দিচ্ছে না। মেঘালয়তে যান, মেঘালয়তে আপনি দেখবেন অনেক জায়গায় ফেন্সিং নেই। মেঘালয় রাজ্যে কে আছে, মানে নর্থ ইস্টের ওখানে কে আছে আপনি বলুন? আসামে কে আছে? বিজেপির সরকার আছে। তো সবসময় একটা নিজেদের ফায়দার জন্য টার্গেট করাটাই হয়ে যাচ্ছে এখন মূল বিষয় আমি দেখতে পাচ্ছি কিছু রাজনৈতিক দলের, মানে ভারতীয় জনতা পার্টির ক্ষেত্রে বলছি। কিন্তু রোহিঙ্গা ঢুকলে আমার মনে হয় যে যদি ঢুকেও থাকে তার পুরোপুরি দায়িত্বভার, কিন্তু তার পুরো দায় হচ্ছে স্বরাষ্ট্র দপ্তরের। আমার মনে হয় যে ভোটে দাঁড়িয়ে পড়লেই সবকিছু হয় না। আজকে প্রচুর মানুষ আছে যারা ভোটে দাঁড়াতেই পারে, সে নির্দলে হোক, কোনো দলের টিকিটে হোক, দাঁড়াতেই পারে, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমার মনে হয় যে শুধুমাত্র ভোট কেন্দ্রিক নয়, ভোটের পরে কতজন থাকবে। আজকে রাজারহাট নিউ টাউন শুধু নয়, যে কোনো বিধানসভায় অনেকেই অনেক কিছু করতে চাইবে এই ভোটের আগে। কিন্তু আমার কাছে রাজনীতি কি কাজের রাজনীতি, অর্থাৎ শুধুমাত্র ভোট কেন্দ্রিক না। আমি ভোট চলে গেলে ওই মানুষগুলোর দরকারে ছুটে যাব, আমি এই ধরনের কাজ করতে পছন্দ করি। আজকে ধরুন আমার দায়িত্ব হচ্ছে কি রাজারহাট নিউ টাউনের প্রত্যেকটা মানুষের যা যা এখানে সমস্যা আছে, রাস্তাঘাটের সমস্যা, কর্মসংস্থান হোক বা কোনো প্রজেক্ট, মানে কোনো কিছু প্রকল্পের জন্য তারা মানে আবেদন করেছিলেন পাননি, সেগুলো তাদেরকে পাইয়ে দেওয়ার জন্য যতটা কিছু করতে হয় আমি করব। তার মানে এটা না যে আমি নিজে থেকে বলবো আমি ভোটে দাঁড়াবো না, আমি এইটার মানে পক্ষপাতী নই। হ্যাঁ, যদি মানুষ মনে করেন যে হ্যাঁ এনাকে যদি আমরা রাখতে পারি সামনে, তাহলে কিছু কাজ ইনি করে দিতে পারবেন, মানুষ সেটা ডিসাইড করবেন। এবং দল, ভারতীয় কংগ্রেস, জাতীয় কংগ্রেস একটা এত পুরনো দল, এবং তাদের ওপর আমি ছেড়ে দিয়েছি ব্যাপারটা। কারণ দল যা সিদ্ধান্ত নেবে তা কিন্তু একজন কর্মী হিসেবে বলুন, একজন দায়িত্বপ্রাপ্ত হিসেবে বলুন, সবাই আমরা মেনে নেব। আর আমি মনে করি কংগ্রেসের এতটুকু তাদের ক্ষমতা আছে বোঝার যে কাকে কোথায় দিলে তারা সেখানে কাজ করতে পারবে বা মানুষ তাকে মেনে নেবে। দেখুন, যুবসাথী কেন দেওয়া হচ্ছে? প্রথম কথা, যুবসাথী হচ্ছে আমাকে মানে ভরপাই করতে হচ্ছে, মানে আমি ছেলে মেয়েদেরকে, বেকারদেরকে চাকরি দিতে পারছি না, তার পরিবর্তে আমাকে তাদেরকে একটা সাপোর্ট দিতে হচ্ছে, ফিনান্সিয়াল 1500 টাকা করে মাসে তাদেরকে আমাকে খরচ দিতে হবে, মানে একটা ভাতা দিতে হচ্ছে। কেন? এই সংখ্যাটা যত বাড়বে তাতে কি রাজ্য সরকারের খুব গর্বের বিষয় হবে? একেবারেই নয়। এটা যত কমবে তত ভালো। মানে আজকে বেকার ছেলে মেয়ে তার মানে বেড়ে গেছে, তার জন্যই এত ভিড় হচ্ছে,
ভিড়টা বাড়ছে মানে এটা নয় যে দেখো অনেকে আমার প্রকল্পের সুবিধা নিচ্ছে, মানে প্রকল্পটা তো সরকার এনেছে ঠিকই, কিন্তু ট্যাক্স তো সবাই দিচ্ছে, যে শাসক দলের সঙ্গে যুক্ত সেও দিচ্ছে, যে শাসক দল করে না সেই ছেলে মেয়েটাও দিচ্ছে। তাহলে এটা বুঝতে হবে যে এটা কোনো গর্বের ব্যাপার নয়, বরং আপনারা ব্যর্থ চাকরি দিতে বা কর্মসংস্থানের ক্ষেত্রে, যে আপনারা সেইখানে কোনো জায়গা করে দিতে পারেননি, তার জন্য এত ভিড় বাড়ছে, এত লাইন বাড়ছে। আমার মনে হয় না যে এটা খুব গর্বের বিষয়, এটা ব্যাকফায়ার অবশ্যই করতে পারে আগামী দিনে। আসল বিপদে দেশের 140 কোটির বেশি মানুষ আছে আমি বলবো। তার কারণ দেখুন, খালি পেটে ধর্ম হয় না, আমরা সবাই জানি। আমার পেটের ভাত যদি আমি জোগাড় না করতে পারি, আমি ধর্মটা পালন করব কোথা থেকে, তাই না? এবং যার যার ধর্ম পালনের অধিকার, একেবারে তার নিজস্ব ব্যক্তিগত স্বাধীনতা আছে, কে কোন ধর্ম পালন করবে। আমি আমার ধর্ম পালন করব, অন্যেরা তার ধর্ম পালন করবে, আমাকে না কেউ বাধা দিতে পারে, না আমি তাকে বাধা দিতে পারি। এই ব্যাপারটাতে আমরা বিশ্বাসী। কিন্তু কেন এটা হচ্ছে জানেন তো? কারণ আমাদের দেশের যারা শাসক আছে এবং রাজ্যের যারা শাসক আছে, ধরে নিতে পারেন, আমি দেশের ক্ষেত্রেই বলছি, যে শাসক রয়েছে তারা কর্মসংস্থান জোগাতে পারছে না। তারা যে দৈনন্দিন যে সমস্যা মানুষের, সেইটা নিয়ে তারা প্রশ্নের উত্তর দিতে তারা ব্যর্থ। তার জন্য তারা এই ব্যাপারটাকে অন্যদিকে ডাইলুট করার জন্য কিন্তু বারে বারে ধর্মের দিকে মানুষকে ঘুরিয়ে দিচ্ছে। এরা ভাবছে কি আমি হিন্দু মুসলিমের দাঙ্গা বাঁধাবো, হিন্দু মুসলিমের মধ্যে ঝামেলা পাকাবো। এরা ইউনাইটেড হয়ে কর্মসংস্থানের জন্য আওয়াজ ওঠাবে না, এরা ইউনাইটেড হয়ে নিজেদের চাওয়া পাওয়া বা অধিকার নিয়ে তারা আওয়াজ ওঠাবে না। তার মানে আপনি দেখুন না, যদি একটা দুটো সম্প্রদায়ের মধ্যে যদি তারা ঝামেলা বাঁধিয়ে দিতে পারে, তারা ভাবছে এরা একজোট হয়ে চাকরি চাইবে না, এরা একজোট হয়ে আবাসের প্রকল্পের টাকা চাইবে না, এরা একজোট হয়ে শিক্ষার ক্ষেত্রে মান উন্নয়ন করার কোনো রকম দাবি তুলবে না, এরা একজোট হয়ে যে অন্যায় অবিচার হচ্ছে, যে ধর্ষণ বেড়ে যাচ্ছে দেশে, সেটার বিরুদ্ধে তারা আওয়াজ উঠাবে না। তারা শুধুমাত্র ধর্মের বুলিতে তারা ধর্ম নিয়ে মাতামাতি করবে, তারা ধর্ম নিয়ে নিজেদের মধ্যে লড়াই করবে। এইটাই কিন্তু শাসক করছে, আর এইটার বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার হতে হবে। দেখুন, রাজনীতিতে কোনো পেশা নয়, মানে মানুষকে তো পেট চালানোর জন্য একটা কিছু কাজ করতে হবে, আর রাজনীতি কে কতটুকু সময় দেবে সেটা কিন্তু তার ব্যাপার পুরোপুরি। রাজনীতি কেউ অফিস থেকে, অনেক মানুষ আছে যারা অফিস থেকে ফেরার পথে কোনো রাজনীতির কর্মসূচিতে অংশগ্রহণ করে, অনেক মানুষ আছে যারা রবিবার শনিবার যখন ছুটি থাকে সেইভাবে তারা অংশগ্রহণ করে। আমি বলবো যতটুকু সময় আমরা একটু অন্যদিকে খরচা করি, আমরা সেই সময়টা যদি সমাজের কাজে কোনো প্রতিবাদে নিজে থেকে, এখন তো প্রতিবাদের আরেকটা ভাষা হচ্ছে সোশ্যাল মিডিয়া, সব থেকে ভালো সুযোগ। আমাদেরকে কিচ্ছু করতে হবে না, সোশ্যাল মিডিয়াতেও আমরা অনেক কিছু ভিডিও করতে পারি। এই ধরুন একটা রাস্তার সমস্যা, কেউ গিয়ে ভিডিও করতেই পারে যে এখানে রাস্তার অবস্থা খারাপ, আপনি একটু প্রশাসনকে বলতে পারে যে ঠিক করে দিন, তাতে কি হবে, 10টা মানুষের উপকার হবে। এইটাই তো কাজের রাজনীতি, এর থেকে আর কি বেশি দরকার? এখন তো কেউ বলছে না যে কাউকে স্টেজ বেঁধে মাইক লাগিয়ে সেখানে কে ভাষণ দিতে হবে 1000টা লোক জড়ো করে, সেটাই শুধুমাত্র রাজনীতি নয়। কাজ মানে কি? আমার এখানে একটা সমস্যা, আমার লাইটটা জ্বলছে না গলিতে, আমি গলির লাইটটা যাতে ঠিক হয় তার জন্য একটা ডেপুটেশনের ব্যবস্থা করে দিলাম, 10টা লোকের সাইন করিয়ে। এটাই কাজ, এইটুকুই করতে হবে। এইটা করতে করতেই আমরা একটা বড় জায়গায় পৌঁছাবো। ফুল টাইম বলতে দেখুন, আমি ব্যাপারটা হচ্ছে বেশ কিছু জীবনের চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছি। আমি ব্যক্তিগতভাবে আমার ব্যবসা করি, মানে আগে আমি 7-8 বছর ধরে আমি চাকরি করেছি। চাকরি ক্ষেত্রেও আমি দেখেছি প্রচুর পলিটিক্স, মানে বেসিক্যালি কর্পোরেট সেক্টরে তো আরো বেশি পলিটিক্স। যারা বলেন যে রাজনীতি আমি বিশ্বাস করি না, তারা জানে যে কর্পোরেটে কতটা পলিটিক্স, প্রত্যেকটা সংসারেও পলিটিক্স। তো আমি ব্যবসা আছে আমার একটা ছোট, আমি চাকরি ছেড়ে ব্যবসা শুরু করলাম লকডাউনের, করোনার আগে আগে। তো তারপরে আমি সময় বেশি বলতে পারেন না যে আমি ফুল টাইম পলিটিশিয়ান বা আমি ফুল টাইমার, এটা বলতে পারবো না। আমাকে পার্টি থেকে তো ডিক্লেয়ার করেনি ফুল টাইমার, তাই আমি আমাকে ফুল টাইমার বলতে পারি না। কিন্তু হ্যাঁ, আমি সময়টা অধিক দিই, কারণ আমার মনে হয় যে আমি আমার ধরুন খেতে বসেছি বা কোনো কাজ করছি, একটা ফোন এলো যে একজনকে হসপিটালে ভর্তি করতে হবে, আমাকে ছুটে যেতে হবে, আমি মনে করি এটা আমার কাছে প্রাইমারি। তাই মানুষ ভাবে যে আমি হয়তো ফুল টাইম পলিটিক্স করি, কিন্তু না, আমার কাছে দায়িত্ববোধ হচ্ছে মানুষের জন্য কাজ করাটা আগে। আমি সেইভাবেই রাজনীতিটা করছি।
কখনো ভুলবো না। মানে বিশ্বাস করুন, আমার বাড়ির মানুষ মানে আমার বাবা এটা নিয়ে অনেক বকাবকি করতেন প্রথম দিকে, যে গান শিখেছি, নাচ, রবীন্দ্র নৃত্য শিখেছি। আমি ইন্ডিয়ান আইডলেও একটা সময় গিয়েছিলাম, মুম্বাই অবধি গিয়েছি সুযোগ পেয়ে, সারেগামা বাংলাতে গিয়েছি। তারপর আমি চান্স পেয়েছিলাম একটা অডিশন থেকে, তো গানের অডিশন থেকেই আমি সেখানে রাজ চক্রবর্তী প্রোডাকশানে আমি চান্স পেয়েছিলাম, একটা সিরিয়াল করতাম, সেখান থেকে একটা সিনেমাতেও আমি একটা ছোট চরিত্রে চান্স পাই। তো আমার কাছে অনেক রাস্তা ছিল যে মেগা সিরিয়াল বা যে কোনো ক্ষেত্রে আমার অভিনয়ের সুযোগ ছিল একটা বয়সে, অনেক বছর আগের কথা বলছি, তখন ছিল না সেটা না, কিন্তু আমার কোথাও গিয়ে না যেন মনে হয়েছে যে আমার কমফর্ট জোন হচ্ছে মানুষের জন্য দৌড়ে যাওয়া, মানুষের জন্য কাজ করা। তাই আমার গ্ল্যামার ওয়ার্ল্ড ছেড়ে, আমার বন্ধু বান্ধবরা আমাকে এই কথাটা বলে যে তুই গ্ল্যামার ওয়ার্ল্ড ছেড়ে কেন তুই হঠাৎ করে এই সামাজিক কাজ বা রাজনৈতিক কাজের মধ্যে ইনভলভ হলি, কারণ তুই একটা এত ঝাঁচক চোখে দুনিয়া ছিল, সেখান থেকে তো আরও তোর সুবিধা হতো পরবর্তীকালে রাজনীতিতে যাওয়া। কিন্তু আমার মনে হয় সেটা না, আমার কমফোর্টেবল যেন ছোটবেলা থেকেই ছিল যে আমি মানুষের জন্য কাজ করব, জনসেবক হিসেবে কাজ করব, এই জিনিসটা কিন্তু আমার মনের ভেতর থেকে আসে। মানে এটা থেকে আমি নিজেকে দূর করতে পারি না। প্রথম বললাম যে আপনাকে বাবা রাগ করতেন যে সব কিছুই শিখলি, সব কিছু শিখেছি, কিন্তু কেন তুই ওইগুলোতে গান না করে রবীন্দ্র নৃত্যের ওদিকে না গিয়ে তুই কেন রাজনীতির দিকে চলে গেলি? তো আমি মনে করি যে আমার যে কাজগুলো সেগুলো মানুষের আরও 10টা মানুষের হেল্প হবে। মানে আমাদের যে সমস্যা সেটার থেকে বেশি ভালো তখন লাগে যখন দেখবেন আমি 10টা মানুষের হেল্প করতে পারবো, তখন আমার নিজের সমস্যাটা লঘু মনে হবে, মানে আমার নিজের সমস্যা তখন সমস্যা মনে হয় না। বেসিক্যালি তাই জন্যই কিন্তু আমি এই কাজটা করি। না দেখুন, বেসিক্যালি আমি যে গানটা গেয়েছিলাম সেটা ছিল 2018 সালে, 2018 সালে, এবং সেই সময় এরকম কোনো পরিস্থিতি ছিল না। তখন বাংলাদেশেরও অনেকে এখানে অভিনয় করতে আসতেন, অভিনেত্রী অভিনেতা বা এখানকারও শিল্পীরা সেখানে যেতেন, একটা ভালো মানে সৌজন্যতা ছিল। কিন্তু এখন যে পরিস্থিতি, সেই সময় দাঁড়িয়ে আমি বলবো যে আমি এই সময় গ্রহণ করব না। কোনো অফার যদি আসে আমি এই সময় গ্রহণ করব না। তার কারণ প্রথম হচ্ছে আমি এখন পুরোটাই রাজনীতিতে ফোকাস করেছি, আমি রাজনীতিতেই আমার কনসেন্ট্রেশনটা রাখতে চাই, এবং আমার মনে হয় এখানে সময় দেওয়া উচিত। তাই আমি এখন ওইদিকে এখন কোনো কিছু ভাববো না। প্রত্যেকবার যখন কথা বলেন অন্যান্য মানে একই প্রশ্নের 10 রকম উত্তর দেয়। ধরুন ওনাকে একবার প্রশ্ন করা হয়েছিল যে আপনি কত অবধি পড়াশোনা করেছেন, উনি কোনো সময় বলেছিলেন যে আমি বেশি পড়াশোনা করিনি, আমি 4 অবধি পড়েছি। আবার কোনো সময় ওই ব্যক্তি বলেছেন যে আমি গ্র্যাজুয়েশন করেছি। কোনো সময় তিনি বলেছেন বাংলাদেশে মুক্তিযুদ্ধে পার্টিসিপেট করেছিলেন, মানে অংশ নিয়েছিলেন। আবার কোনো সময় বলছেন যে উনি 30 বছর ধরে ভিক্ষা করেছেন। আবার পরবর্তীকালে দেখা গেছে তিনি বলছেন যে বিদেশে বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়ার ছবি দেখিয়েছেন। মানে উনি নিজেই কখন কি বলেন, কোন কিসের উত্তর কি দেন তিনি নিজে জানেন না। এতে গোটা দেশের মানুষ কনফিউজড হয়ে যায়। আমি ওনাকে জিজ্ঞাসা করতে চাই যে আপনি আদতে কত বছর ভিক্ষা করেছেন, কোথায় চায়ের দোকান চালিয়েছেন, সেটা আপনি যদি ক্লিয়ার করেন খুব ভালো হয়। কারণ আজ অবধি সেখানে কোনো চায়ের দোকান মানে ওই স্টেশনে দেখতে পাওয়া যায়নি, বা কেউ তার সতীর্থরাও এসে বলেনি যে অমুক আমার ছোটবেলাকার বন্ধু ছিল। এইসব কোনো কিছু আমরা দেখতে পাইনি। তো আমার এখানে বিভিন্ন কনফিউশন আছে। আমার মনে হয় এই ধরনের কোয়েশ্চেন তাকে করলে ওনার ভালো হবে। আমরা চাই যে আগামী দিনে উনি প্রধানমন্ত্রী হোক দেশের, এবং আমি ওনাকে এটাই প্রশ্ন করবো যে বাংলাকে নিয়ে, কারণ বাংলা একটা এমনই রাজ্য, সব কিছু আছে বাংলাতে। আমি ওনাকে এটাই বলতে চাইবো বা প্রশ্ন করতে চাইবো বাংলাকে নিয়ে উনি কতটা কি ভাববেন। কারণ আমি চাইবো যে আমাদের বাংলাকে নিয়ে যাতে তিনি ভাবেন, এবং কিভাবে উন্নতি করা যায় বাংলার এই যে সম্পদ আছে বা বাংলার যে বিভিন্ন ভৌগোলিক অবস্থান আছে, যেটাকে খুব ভালোভাবেই কিন্তু আমরা সুন্দর করে সাজাতে পারি, কিভাবে তিনি আগামী দিনে সেটাকে সাজিয়ে তুলবেন, আমি এই বিষয়ে তাকে প্রশ্ন করব। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে
প্রশ্ন যেটা করব যে 6 মাসে আপনি বলেছিলেন শিল্প করে দেখাবেন, কোথায় আপনার 6 মাসের শিল্প? আমরা তো আজ অবধি খুঁজে পেলাম না, 15 বছর হতে চললো আমরা কোনো শিল্প খুঁজে পেলাম না। ডবল ডবল চাকরি দেবেন বলেছিলেন, কোথায়? এই প্রশ্নগুলো তাকে অবশ্যই, ওনাকে একটা প্রশ্ন করার নেই, ওনাকে প্রচুর প্রশ্ন করার আছে, অনেক সময় লাগবে ওনাকে প্রশ্ন করতে গেলে। আপনি তো একজন নিজেকে মনে করেন যুব সমাজের আইকন, বা আপনার দলের যারা যুব আছে তারা আপনাকে আইকন মনে করে, কিন্তু আপনি কি দেখতে পাচ্ছেন না যে এই বছরের পর বছর সরকারি চাকরি পরীক্ষা হচ্ছে না, যাও বা পরীক্ষা হয়েছে দু একটা, সেখানেও দুর্নীতি, এইগুলো কি আপনি দেখতে পাচ্ছেন না? আপনি তো নিজেকে মনে করেন যে আপনি মাসিহা আগামী দিনের জনগণের জন্য, অনেক কিছু আপনি চিন্তা করেন সামাজিক ক্ষেত্রে বলুন, ভালো কিছু করার জন্য, কিন্তু আপনার কি মনে হয় না যে এই যুব সমাজের জন্য আপনারও এগিয়ে আসা উচিত ছিল? কর্মসংস্থানের জন্য আপনার তো উচিত ছিল, কারণ আপনি তো দেখছি সেবাশ্রয় করেছেন। যদি সেবাশ্রয়টা কেন করেছেন আমার এটা মাথায় ঢুকলো না, কারণ সেবাশ্রয় করে আপনি হয়তো এটা প্রমাণ করলেন যে সরকারি হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে সেরকমভাবে উন্নত মানের চিকিৎসা হয় না বা সাপোর্ট মানুষ পায় না, তাই জন্য আলাদা করে আপনাকে ক্যাম্প করতে হয়েছে। এগুলো তো এনজিওরাও করে, যারা এনজিও চালায় বা কোনো সমাজকর্মীও করে। তো আপনি একজন সরকারের মানে জনপ্রতিনিধি হয়ে একটা টেম্পোরারি বেসিস ক্যাম্প করছেন, কেন করছেন? আপনি তো একটা হসপিটালই বানাতে পারতেন। এটা কিন্তু আমার ওনার কাছে একটা কোশ্চেন আছে যে উনি সেবাশ্রয় যে ক্যাম্প করছেন কেন? উনি তো একটা পার্মানেন্ট হসপিটাল তৈরি করতে পারতেন, উনি এমপি, ওনার কাছে ক্ষমতা আছে হসপিটাল তৈরি করার, এবং সে তার ফান্ডও আছে যথেষ্ট। তিনি হসপিটাল না করে কেন তিনি সেবাশ্রয় ক্যাম্প করছেন এটা বুঝতে পারছি না, বা তিনি স্বাস্থ্যকেন্দ্র না কেন করছেন না পার্মানেন্ট বেসিস? আমার এইটাই তার কাছে কিন্তু আরেকটা প্রশ্ন আছে। প্রথম কথা, তিনি যুব সমাজের যে বেকারত্ব সেটা নিয়ে কি করছেন, কি ভাবনা চিন্তা করছেন? বছরের পর ভোট হয়ে যাচ্ছে, সব হচ্ছে, কিন্তু চাকরির পরীক্ষা হচ্ছে না, আবার দুর্নীতি হচ্ছে, সেখানে লিপস অ্যান্ড মাউসের নামও জড়িয়েছে, এটাও আমরা জানি। কিন্তু তিনি স্বাস্থ্যকেন্দ্র কেন করছেন না? তিনি কেন হসপিটাল মানে হাসপাতাল তৈরি করছেন না একদম পার্মানেন্ট ভাবে? তিনি কেন শুধু টেম্পোরারি বেসিস কেন ক্যাম্প তিনি করছেন? আমার এইটাই তার কাছে প্রশ্ন। কিন্তু চাইলে তার কাছে অনেক ক্ষমতা আছে হসপিটাল তৈরি করার। তৃণমূলে যোগ দেওয়ার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন, স্বয়ং মমতা ব্যানার্জিও যদি আমাকে বলেন যে যোগ দিতে হবে, আমি চাই না তাদের কাছে প্রথম কথা কোনো কল আসুক। এর আগেও আমার কাছে তৃণমূলের থেকে যোগাযোগ করা হয়েছে, অনেকবার যোগাযোগ করা হয়েছে জয়েন করার জন্য, কিন্তু আমি প্রতিবারই সৌজন্যতাবোধ মেনটেন করেই আমি সেখানে নাই করেছি। এবং আমার কমফর্ট জোন আছে তো একটা, অবশ্যই পলিটিক্যালি আমি কোন আদর্শে বিশ্বাস করব না করব, তাই আমি কোনোভাবেই তাদেরকে এন্টারটেন করব না। ভদ্রতার খাতিরে আমি অবশ্যই কথা বলতে পারি, সেটা আলাদা ব্যাপার, কিন্তু অভিষেক ব্যানার্জি হোক বা যে কোনো মানুষই হোক না কেন, আমি যোগদান করতে আমার পক্ষ থেকে কমফোর্টেবল হব না। আমি তো সবার আগে অরূপ বিশ্বাসকে লিওনেল মেসির থেকে দূরে রাখবো, কারণ এর আগে যখন মেসি এসেছিলেন এবং সেটা নিয়ে বিভিন্ন রকমভাবে মিসম্যানেজমেন্ট হয়েছিল, কেন? কারণ ওনাকে ঘিরে ধরেছিলেন অনেকগুলো মানুষ, সেখানে তারা নিজেদের রাজনৈতিক ক্ষমতার প্রতিপত্তি দেখাতে গিয়ে হোক যাই হোক তারা ঘিরে ধরেছিলেন, তাতে তিনি বিরক্ত হয়েছিলেন। তার যিনি পার্সোনাল যিনি সিকিউরিটি ছিলেন তিনি মানা করেছিলেন যে তারা সরে যাক, এখানে বেশিক্ষণ থাকা যাবে না। সেখান থেকে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়, সবই জানেন আপনি। এবং আমি চাইবো যে তিনি যেন দূরে থাকেন, যে কোনো মানুষ এলেই তিনি যেন একটু গ্যাপ রেখে চলেন, আমি এটাই বলবো। শুভেন্দু অধিকারীকে এটাই প্রশ্ন করবো, আপনি যখন ভারতীয় জনতা পার্টিতে ছিলেন না, মানে যখন আপনি মমতা ব্যানার্জির দলের সৈনিক ছিলেন, তখন আপনি যে যে কথাগুলো বলতেন বিজেপির বিরুদ্ধে, যে বাংলা জানে না, বাংলা বলতে পারে না, বিজেপি হচ্ছে ধর্ম নিয়ে মারামারি করে, ধর্মের ভিত্তিতে রাজনীতি করে, এই ব্যাপারগুলো কোথায় উড়ে গেল? আমি এটাই ওনাকে প্রশ্ন করব যে আপনার স্ট্যান্ড কেন চেঞ্জ হয়ে গেল? যে পার্টিকে আপনি বলতেন কমিউনাল, যে পার্টিকে বলতেন বাঙালি বিদ্বেষী, বাংলা বিদ্বেষী, তা হঠাৎ করে কিভাবে এমন কি জাদু বলে কি করে দিল যে আপনি সেই দলে চলে গেলেন এবং সেই দল আপনার কাছে ভালো হয়ে গেল, তারা বাঙালি প্রেমী হয়ে গেল?
ভালো সংগঠক এটা বলতে চাই, কারণ এবং লোকটা স্পষ্টভাষী আমার যেটা মনে হয়, যা বলেন সোজাসুজি বলেন, কিছু ক্ষেত্রে ভুল ভালো বলেন, তখন গরুর দুধে শোনা হয় এগুলো, কিন্তু আমার মনে হয় কিছু ক্ষেত্রে উনি স্পষ্ট কথা বলেন। দেখুন, রাজদার সঙ্গে আমি প্রোডাকশনে একসাথে কাজ করেছিলাম অনেক আগে, তখন আমি কলেজে পড়ি। ডিরেক্টর হিসেবে তিনি ভালো মিশুক, তিনি কাজ করেন, সবাইকে নিয়ে চলেন, কিন্তু রাজনীতিবিদ হিসেবে কী ধরনের আমি ঠিক বলতে পারবো না। আমি ওনার সঙ্গে সেইভাবে তো কোনো রকম মানে তারপরে আর তার সঙ্গে কোনো রকম আমার যোগাযোগও নেই, আমি বলতে পারবো না। তবে হ্যাঁ, তিনি যে দলে আছেন, দলটা আমার প্রতিপক্ষ দল, মানে আমাদের প্রতিপক্ষ দল, আমি বলবো তাকে একটু মানুষের জন্য যেন কাজ করে, এটাই আমি তাকে বলবো যে সে যেন মানুষের জন্য কাজ করে। দেখুন, এখন বলতে গেলে তৃণমূলের যে কোনো প্রার্থী যারা আছেন হেভিওয়েট, আমার মনে হয় কাজের দিক থেকে যদি বলেন কেউই হেভিওয়েট নয়। শুধুমাত্র নাম এবং প্রতিপত্তির দিক থেকে বললে একমাত্র মমতা ব্যানার্জি আছেন, যিনি আমাদের এখন মুখ্যমন্ত্রী বর্তমানে, তিনি হচ্ছেন আমি মনে করি তাকেই হেভিওয়েট। তাছাড়া মানে একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট, ব্যাপারটা এরকম। তো আমি মমতা ব্যানার্জির বিরুদ্ধেই আমি যেতে চাইবো, কারণ যেহেতু তিনি শাসক, তিনি স্বাস্থ্যমন্ত্রী, তিনি পুলিশ মন্ত্রী, এবং আন্দোলনের বেশিরভাগটাই তার বিরুদ্ধে, তার ক্ষমতা বা তার দপ্তরের বিরুদ্ধে ছিল, তাই আমি তার বিরুদ্ধেই আমি সবসময় লড়াই করতে চাইবো। আমার আগামী দিনের লক্ষ্য হচ্ছে এই যে রাজনৈতিক একটা নোংরামি চলছে, নোংরামি বলতে গেলে রাজনীতিতে একটা জিনিস দেখবেন, মানুষ আসতে চায়, মানে ভদ্র ঘরের শিক্ষিত ঘরের ছেলে মেয়েদের বাবা মারা পাঠাতে চায় না। কেন পাঠাতে চায় না? তার কারণ হচ্ছে এই যে একটু আপনি যে কোশ্চেনটা করলেন, পার্সোনাল আক্রমণ, রাস্তা দিয়ে গেলে কেউ যদি থ্রেটনিং দেয়, ফোন করে কেউ প্রেশার দেয়, কাজের ক্ষেত্রে সমস্যা করতে পারে, এই জন্য যারা ছেলেমেয়েরা আছে, যারা আগামী প্রজন্ম, তারা পিছিয়ে যায়, বা তাদেরকে বাড়ি থেকে প্রেশার দিয়ে বলা হয় না এর মধ্যে তুমি ঢুকো না। আমি চাইবো যে সবার আগে তাদেরকে নিয়ে নতুন সিস্টেমে যাতে তারা কাজ করতে পারে, বা রাজনীতিতে যাতে তারা আসে, তাদেরকে নিয়ে কাজ করতে চাইবো। এবং অবশ্যই আমার স্বপ্ন বললে ভুল হবে, আমার একটা ইচ্ছা আছে যে আমি যদি মানুষের জন্য কিছু করতে, মানুষের জন্য বলতে গেলে এই যে সরকারকে মানুষ ট্যাক্স দিচ্ছে, ট্যাক্সের টাকা এত নয়ছয় হচ্ছে, 10 টাকা ফান্ডে থাকলে 2 টাকার কাজ করে আরও 10 টাকা এক্সট্রা দেখানো হচ্ছে, মানে 8 টাকা দেখানো হচ্ছে। এই জিনিসটা থেকে বের করতে, মানে করাপশনটাকে বন্ধ করতে চাইবো। জানি রাতারাতি বন্ধ হবে না, কিন্তু চেষ্টা করব এমন কিছু সিস্টেম আনার যাতে করাপশনটা কমতে পারে, এবং মানুষের যে অধিকার বা মানুষের যে সার্ভিস, মানুষকে যে সার্ভিস দিতে হবে, সেটা আরও স্মুথলি যাতে সিস্টেমটা তৈরি করতে পারি, সেটাই চাইবো। এবং তার জন্য অবশ্যই এটা রাগঢাক করে লাভ নেই, অবশ্যই তার জন্য একটা প্রশাসনিক ক্ষমতার সকলের দরকার হয়। আজকে আমি যতই ঝাঁপাই করি না কেন, যতই আমি বলি না কেন, বাইরে থেকে বলতে পারবো, কিন্তু যখন আমাকে একটা সিস্টেম চেঞ্জ করতে হবে, আমাকে সিস্টেমের ভেতরে ঢুকে কাজ করতে হবে, সিস্টেমে আমাকে বসতে হবে, আমাকে সেই জায়গাটা নিতে হবে, নিয়ে আমাকে করে দেখাতে হবে, তাই তো? আজকে ধরুন অমুক ব্যক্তি বিধায়ক আছেন, বা অমুক ব্যক্তি কাউন্সিলর বা এমপি আছেন, তারা কাজ করছেন না, কিন্তু আমাকে তো করতে হবে, মানে আমাকে তো করে দেখাতে হবে কাজটা। আমি শুধুমাত্র তাকে গালাগালি দিলে তো হবে না যে তিনি কাজ করছেন না। আমি যদি মানুষের থেকে সুযোগ পাই, আমি নিজে সেই জায়গাটা আরো ভালো করে দেখাবো, যাতে মানুষ এটা বলতে পারে অমুকের থেকে আপনি বেশি ভালো কাজ করে দেখিয়েছেন। আমার এটাই হচ্ছে ইচ্ছা, যে আমি একটা জায়গায় আমাদের রাজ্য, আমাদের দেশকে নিয়ে যাব। একটু টাইম টেকিং, হয়তো অনেকে ভাববেন যে অনেক বড় কথা বলছি, কিন্তু আমি আজকের দিনে বসে ভাবি, 2026-এ বসে ভাবি যে আমাদের দেশ আগামী দিনে এমন একটা জায়গায় যাক, যেখানে গিয়ে আগামী প্রজন্মকে কোনো শিক্ষা নিয়ে ভাবতে হবে না, গরিব মানুষ যেন তার ছেলে মেয়েকে কোথায় পড়াবে তার জন্য চিন্তা না করতে হয়, কারো শরীর খারাপ হলে স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে যাতে চিন্তা না করতে হয়, গরিব মানুষ, মধ্যবিত্ত মানুষকে যাতে কর্মসংস্থানের জন্য যেন মানুষকে মানে হাহাকার না করতে হয়, যাতে এরকম ভাতার লাইনে না দাঁড়িয়ে, ভাতা দেখুন ভাতা তো থাকবে, কিন্তু ভাতার লাইনের ডিমান্ড বেড়ে যাতে না যায়, যাতে
ফর্ম জমা মানে চাকরির ফর্ম জমা করার লাইনে যাতে ছেলেমেয়েরা দাঁড়ায়, আমি সেই ব্যবস্থা করব। এবং সেটা একদিনে সম্ভব নয়, এটা আমি আগামী যত বছর আমি রাজনীতিতে থাকবো, আমি একে 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 আমি এই কাজগুলো করার চেষ্টা করব। আমাদের ভারতবর্ষকে একটা উচ্চ স্তরে নিয়ে যাওয়ার প্রকল্প নেব বা একটা প্রতিজ্ঞা আমরা নেব। অবশ্যই আমি পজ মানে কি প্রিভেনশন অন সেক্সুয়াল হ্যারাসমেন্ট ইন অ্যাট ওয়ার্ক প্লেস, মানে এই যে বিভিন্ন কর্মক্ষেত্রে মেয়েদের উপর যে কোনো যৌন অত্যাচার হোক বা যে কোনো মলেস্টেশনের কেস হোক, বা শুধুমাত্র সেটা নয়, মানে ফিজিক্যাল অ্যাসল্টটাই নয়, এখানে যদি কোনো ব্যক্তি, কোনো পুরুষ যদি কোনো মহিলাকে বা কোনো পুরুষকেও যদি কোনো মহিলা কোনোভাবে হেনস্থা করে SMS করে বা কল করে, সেক্ষেত্রে কিন্তু এটা আওতায় পড়ে এবং তাকে কিন্তু অনেক রকমভাবে সেখানে শাস্তি দিতে হয়। তো আমি এরকম সংস্থার সঙ্গে রয়েছি যেখানে আমি এক্সটার্নাল মেম্বার হিসেবে আছি পশ কমিটির। আমি এরকম দেখেছি বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন কেস আসে যেখানে মহিলা বিরক্ত হয়েছেন যে তাকে হয়তো পদোন্নতির লোভ দেখিয়ে কিছু প্রলোভন দেওয়া হয়েছে বা বলা হয়েছে যে আমার সাথে অন্য জায়গায় চলো, মানে বুঝতে পারছেন তো, ইঙ্গিতে তাকে বোঝানো হয়েছে যে তার থেকে কিছু সে সুবিধা নিতে চায়। তো এই হ্যারাসমেন্টগুলো বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আমাদের কাছে আসে কেস, এবং সরকারের অবশ্যই এটা দেখা উচিত যে যাতে সরকার থেকে মানে একটা কোনো সিস্টেম চালু করা হতে পারে যেখানে দাঁড়িয়ে মানুষ তাদেরকে কমপ্লেন করতে পারে, বা যাতে একটা কড়া ভাবে যাতে সেখানে রেস্ট্রিকশন রাখা যায়, যাতে কোনো কর্মচারী কোনো মহিলাকে বা কোনো মহিলা কোনো পুরুষকে, কারণ পশের একটা নিয়ম হচ্ছে শুধুমাত্র মহিলাদের উপরই যে হেনস্থা হলেই যে সেটা কমপ্লেন সেটা নয়, কোনো পুরুষেরও আজকাল কোনো পুরুষকে হেনস্থা করতে পারে, শারীরিকভাবে হোক যে কোনোভাবে হোক, বা কোনো মহিলাও করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আমার মনে হয় সরকার থেকে একটা এরকম সিস্টেম অবশ্যই ডেডিকেটেডলি রাখা প্রয়োজন, যেখানে দাঁড়িয়ে প্রত্যেকটা কর্মসংস্থানের ওপরে তারা নজর রাখতে পারে এবং সেখানে মনিটরিং তারা করতে পারে যে অমুক জায়গায় সমস্যা হচ্ছে, সেখানে দেখা উচিত বা কিছু এটা নিয়ে ভাবা উচিত। দেখুন, দিল্লি একটা ছোট রাজ্য। আজকে উত্তর 24 পরগনা দক্ষিণ 24 পরগনা যদি আপনি জুড়ে দেন তাহলে বলতে পারেন পুরো দিল্লি, মানে দিল্লিতে 70টা বিধানসভা, আর আমাদের সেখানে উত্তর 24 পরগনাতেই শুধুমাত্র 33টা, সব থেকে মানে দেশের মধ্যে বিধানসভার ভিত্তিতে ধরলে সব থেকে বড় জেলা আমাদের। প্রত্যেকটা রাজ্যের সিনারিও, পলিটিক্যাল সিনারিও আলাদা, লোকাল ইস্যু আলাদা। দিল্লি হচ্ছে বেশিরভাগটাই আরবান জোন, আপনি জানেন, দিল্লি হচ্ছে শহর কেন্দ্রিক এরিয়া পুরোটাই। বাংলা হচ্ছে আরবান এন্ড রুরাল মিক্স করা আছে, যেখানে বেশিরভাগটাই কিন্তু গ্রাম, এখনো বেশিরভাগটা গ্রাম। যতই আপনি বলুন না কেন পৌরসভা আছে, অমুক আছে, কর্পোরেশন আছে, তবুও আমি বলবো এখনো প্রত্যন্ত গ্রাম আছে, যেখানে কিন্তু রাজনীতি করা তো সহজ না। আর শুধুমাত্র আমি সংগঠন না করে পুরোটাই আমি একটা এজেন্সিকে দিয়ে দিলাম, তারাই সব করে দেবে ভাবলেও ভুল। তার কারণ একটা গ্রামের মানুষ যেভাবে তারা বোঝে, একটা শহরের মানুষ সেইভাবে মানে অন্যভাবে বোঝে ব্যাপারটা। মানে ধরুন আজকে যদি 100 দিনের কাজ আমি যদি মনরেগা বলি, গ্রামে গিয়ে কটা গ্রামের মানুষ সেটাকে টেকনিক্যালি বুঝতে পারবেন আপনি বলে, তাদেরকে বোঝাতে হবে যে এটা 100 দিনের কাজ। ওই যে আপনি 100 দিনের কাজ করেন, জব কার্ড, ওইভাবে বোঝাতে হবে। এই যে তুমি গ্রামে কাজ পাও 100 দিনের, সেইভাবে এই 100 দিনের কাজটাই আমি শহরে বলতে পারবো যে মনরেগা প্রকল্প, কিন্তু গ্রামে গেলে তার টার্মিনোলজিটা কিন্তু সম্পূর্ণ অন্যভাবে আমাকে নিতে হবে। কারণ গ্রামের মানুষ প্রচণ্ড সহজ সরল কথায় বোঝেন, তাদেরকে অত জটিল আমি মানে টেকনিক্যাল কথাবার্তা বলে তারা বুঝতে পারবেন না। তাই প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা স্টেট শুধু না, আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আপনি দেখবেন একটা জেলা ছেড়েই পরের জেলাতে খাবারের অভ্যাস মানে খাদ্যাভ্যাস আলাদা, জামা কাপড় পরার ধরনও আলাদা, অনেক জায়গায় আছে, কথার টোন আলাদা। পুরুলিয়ার দিকে চলে যাবেন, বাঁকুড়ার দিকে চলে যাবেন, প্রত্যেকটা আমাদের ভাষার দিক দিয়ে অনেক বৈচিত্র্য আছে, খাওয়া দাওয়ার দিক দিয়ে অনেক বৈচিত্র্য আছে পশ্চিমবঙ্গে। আপনি পুরুলিয়া, বাঁকুড়া, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ওই দিকে যত যেতে থাকবেন দেখবেন সকালে উঠে খাওয়ারের যে অভ্যেস আছে তাদের আলাদা, আমাদের দিকে আলাদা। তো এইভাবে সংগঠন হয় না। শুধুমাত্র আইপ্যাককে আমি এত কোটি টাকার ডিল দিয়ে দিলাম, তারা করে দেবে, সেটা নিয়ে আমার মনে হয় রাজনীতি হয় না। এবং রাজনীতি যদি এরকমই হতো যে কোনো সংস্থা চালাবে, সংগঠন বা ভোটে জেতাবে, পুরোটা নির্ভর করা আমি বলবো ভুল। তাহলে তো দেখতে গেলে যারা পলিটিক্যাল সায়েন্সে PhD করেছেন বা প্রফেসর, তারাই সব থেকে বড় নেতা হতেন, তাই না?
পুরোটাই কিন্তু ওই মানে এজেন্সি দিয়ে হয় না, বা পুরোটাই ওইভাবে হয় না, কিছুটা গ্রাউন্ডে নেমে কাজ করতে হয় সারা বছর মানুষের জন্য, এবং মানুষ সেই হিসাবেই কিন্তু ভরসা করে, যেটা আপনাকে বললাম যে গ্রামের মানুষ সেই হিসাবেই ভরসা করে। তাদেরকে টেকনিক্যাল কথাবার্তা বলে লাভ নেই, তাদেরকে তাদের ভাষাতেই কথা বলতে হবে। আর আইপ্যাক বলুন, যে কোনো প্যাক মানে যে কোনো সংস্থা আসুক না কেন, তাদের পক্ষে বোঝা সম্ভব নয়। লোকাল ছেলে ভূমি সন্তান যেভাবে তার এরিয়ার জন্য দরদ দিয়ে কাজ করবে, একটা বাইরে থেকে আসা প্রফেশনাল মানুষ সেইভাবে কাজ করবে না। সে 10টা থেকে 5টা অবধি ডিউটি করবে, ডিউটি টাইম ওভার হয়ে গেলে সে বাড়ি চলে যাবে, মাসের শেষে স্যালারি পাবে, সে জানে। কিন্তু যে জনদরদি যে ছেলেটা আছে বা মেয়েটা আছে বা যে মানুষটা আছে, সে রাত্রির বেলাতেও যদি ফোন করা হয় সে গিয়ে ছুটেই যাবে মানুষটার জন্য। কিন্তু এই আইপ্যাক বলুন, যে কোনো এজেন্সি বলুন, এগুলো তারা করবে না। তাই আমার মনে হয় আইপ্যাক দিয়ে বা কোনো সংস্থা দিয়ে ভোটের ওপর নির্ভর করে একেবারেই উচিত নয়। বাংলাকে বলা হয় ফুটবলের মক্কা, তাই না? কিন্তু মানে একটা খুব দুঃখের বিষয়, আমাদের দেশে শুধুমাত্র একটা দুটো খেলার দিকেই কিন্তু বেশি মানুষ পাগল। সেটা ফ্যান বেসও বলতে পারেন, বা সেটা আমাদের ক্রীড়া দপ্তরের ক্ষেত্রেও বলতে পারেন। ক্রিকেট নিয়ে আমি ধরলাম যে একটা ক্রিকেটের ক্ষেত্রে বলছি, মনোপলি চলছে, মানে ক্রিকেটেই সব কিছু নাম। আপনি দেখবেন যে যারা পুরনো প্রাক্তন ফুটবলের ক্যাপ্টেন আছে, অনেকে আছে যারা ন্যাশনাল খেলেছে, তাদেরকে দেখবেন ঘোরা চায়ের দোকানে আপনি দেখতে পাবেন, চেনা পরিচিতের মধ্যে পাবেন, তাদেরকে কোনো মূল্য দেওয়া হয় না। শুধু ক্রিকেট ছাড়াও, শুধু ফুটবলের কথা বলবো না, যে কোনো স্পোর্টসের ক্ষেত্রে আমি বলবো, আমার মনে হয় সেখানে জোর দেওয়া উচিত, সেখানে পরিকাঠামো ঠিক করা উচিত। আমাদের দেশে প্রচুর ট্যালেন্ট আছে ক্রীড়ার দিক থেকে, মানে যে কোনো ক্ষেত্রে, আপনি ফুটবল বলুন, ক্রিকেট বলুন, যে কোনো ক্ষেত্রে সেখানে যেন সরকার জোর দেয় এবং তাদেরকে যাতে হেল্প করা হয়। প্রচুর এরকম আছেন যারা বিদেশে গিয়ে মেডেল জিতে আসে, গোল্ড মেডেলিস্ট আছে, কিন্তু আর্থিক দিক দিয়ে পিছিয়ে আছে বলে তারা খরচের তাদের একটা ব্যাপার আছে, তাই জন্য তারা যেতে পারে না অনেক সময় অনেকই চান্স পেয়ে। আমি বলবো সরকার থেকে এদেরকে হেল্প করা হোক। আগামী দিনে যদি কোনো দিন এরকম আমার কাছে ক্ষমতা আসে, আমি চাইবো যে খেলাধুলার দিক থেকে যাতে বাংলার ছেলে মেয়েদের জন্য কিছু করা যায়। শিক্ষা তো অবশ্যই থাকবে, তার সাথে যাতে খেলাধুলার দিক থেকে ছেলে মেয়েদের জন্য কিছু করা যায়, সেই চেষ্টা আমি করব। এটা আমার অঙ্গীকার।